আপনাদেরকে একটু স্মরণ করায় দিতে চাই, আমরা আমাদের চেম্বারে ভিরেট্রাম অ্যালবাম পেশেন্ট যখন আসে আমরা চারটা স্টেজের কথা বলেছিলাম। চারটা স্টেজের মধ্যে মনে আছে কার কার? প্রথমটা না দেখে বলতে হবে। প্রথমটা কি? ইগো স্যার। ইগো। একদম ইগোতে পাম্পড আপ, পুরা টইটম্বুর হয়ে ফুলে ফেপে থাকা। 2 নাম্বারটা প্রিটেন্ড। হ্যাঁ, প্রিটেন্ডেন্ট বা মিথ্যা ছল। হ্যাঁ, এটা হচ্ছে ছল চাতুরিপূর্ণ এক শ্রেণীর পেশেন্ট আমরা পাবো। তৃতীয় লেভেলের স্টেজের কি হবে? কনফ্লিক্ট। কনফ্লিক্ট স্টেজ, সে নিজেই নিজের সাথে ইন্টারনাল কনফ্লিক্ট, এইরকম স্টেজের আমরা পেশেন্ট পাই। আর চতুর্থটা কি? ইন্ট্রোস্পেকশন, যেটাকে আমরা বাংলায় বলছি অন্তর্দর্শন। আমরা এগুলো সব ব্যাখ্যা করবো, অলরেডি তো আমরা দুইটা তো আলোচনা করেই ফেলেছি, তাই না? ইগোতে আমরা কি কি পাই এগুলো আপনারা জানেন, কিভাবে তাদের প্রেজেন্টেশন হয়, তাদের জেস্চার দেখে আমরা কি করে বুঝি, আমাদের চেম্বারে তারা এসে কি করে, কেমন আচরণ করে, কিভাবে অ্যাটেন্ডেন্সের সাথে কথা বলে, এগুলো আমরা মোটামুটি সবাই শিখেছি। আমি আপনাদেরকে একটু বললাম, একটু মনে করাই দেওয়ার চেষ্টা করলাম, তাহলে যাতে আমাদের ভোলাটা না হয়। তারা কিভাবে আমাদের চেম্বারে এসে আমাদেরকে সম্মান না দিয়েই কথাবার্তা বলে, তাই না? আমরা রেভারেন্স, ল্যাক অফ রেভারেন্স দেখলাম তার মধ্যে। এরকম আমরা কিন্তু দেখেছি তারা কথা কিভাবে বলে, বাচ্চারা এসে কি করে, এই বিষয়গুলো আমরা দেখেছি। তারা কেমন হাইপার অ্যাক্টিভ থাকে, বিশেষ করে বাচ্চারা ক্লিনিকে ঢুকেই কি করে, আমরা এটা দেখেছি। আমরা জানুয়ারি থেকে যে চাইল্ড বিষয় নিয়ে আমরা যখন আলোচনা করব ডিটেলস, শুধুমাত্র চাইল্ডদের প্রেসক্রিপশন কিভাবে করা যায়, এই টেকনিকগুলো নিয়ে আমরা যখন দেখব, তখন আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো। এই কথাগুলোই আসবে, কিন্তু আমরা বাচ্চাদের অ্যাঙ্গেলে সেটা দেখবো আর কি। তো এরা কিরকম হয়, মানে দ্রুত কানিং হয়। আমরা তাদের দেখছিলাম, ওই যে গতকালকে ভিডিও দেখালাম, গতদিন, যে ওই যে বাসে মহিলা যাত্রী কিরকম কি করলো। হ্যাঁ, হ্যাঁ, ট্রেনিং প্রেগনেন্সির অনেক বড়, অনেক মানে গভীর লেভেলের ফিলিংস আছে। শুধুমাত্র পেট দেখাবে আর ট্রেনিং করবে তা না। এগুলা ধীরে ধীরে আপনাদের মধ্যে চলে আসবে, চিন্তা চেতনা গুলা। আমরা কেস নিয়ে আলোচনা করলে আরো বেশি এগুলা আপনারা নিতে পারবেন। তো আমরা দেখেছি, আমরা বুঝেছি ভিরেট্রাম অ্যালবাম কি ধরনের শো আপ করে, তাই না? তার মধ্যে একটা শো আপ হচ্ছে ড্রাফটনেস প্রিটেন্ডেন্ট। এটা এক ধরনের ছলচাতুরি। আমি রুব্রিক্স কয়েকটা দিয়ে দিই, তারপরে আলোচনা করছি। ডাফনেস প্রিটেন্ডেন্ট, ব্লাইন্ডনেস প্রিটেন্ডেন্ট, delusion deaf and dumb, delusion disease deaf and dumb, and he has a cancer। এই জিনিসগুলার প্রদর্শন আমাদের চেম্বারে থাকে। আমি আসতেছি একটা করে আলোচনা। এগুলো হলো তাদের শো আপ। তারা অন্ধের ভান করছে, অন্ধ। কথা বলতেছেন, সে যেন শুনতেই পাচ্ছে না। আমি গতদিন বলতেছিলাম যে আমার কথা আমি তাকে যখন বলতেছি, একটা সময় সে আমার কাছ থেকে অনেক উপকার নিয়েছিল, বা যাই হোক, আমি তো তার প্রতিকার চাই না, কিন্তু আমার ইয়ের জন্য যখন বললাম, সে এমন ভাবে তাকায় আছে, খেয়াল, মানে আমার কোনো কথাই তার শুনছে না, আমার কোনো কথাই তার মধ্যে যাচ্ছে না। তার স্বার্থের বাইরে যে কথাগুলা বলা হবে, সে কথাগুলা এই কান দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বাইরে যাবে, তার মধ্যে কোনো রিয়াকশন থাকবে না। ড্রাফনেস প্রিটেন্ডেন্ট, এটা এক ধরনের সোয়াব। তো ফলস প্রিটেন্ডেন্ট তার জার্নির মধ্যে আমরা পাই, তার জার্নির মধ্যে ফলস প্রাইড পাই। ভিরেট্রামের জার্নি যদি আমরা দেখি, ফলস প্রাইড, প্রাইড করার কিছু নাই, গর্ব করার কিছু নাই, তারপরেও সেটা আমরা তার মধ্যে পাই। সে ট্রেনিং করে, অভিনয় করে, ভান করে, সোজা বাংলা মধ্যে সে ভান করে যে
আমি একটা মহান ব্যক্তি, গ্রেট পারসন, আই এম এ গ্রেট পারসন। যখন ভিরেট্রাম অ্যালবাম বুঝতে পারে, মানে এটা তার একটা সোয়াব থাকে, সে মানুষকে দেখায়। কিন্তু যখন এরা বুঝতে পারে যে আশেপাশের লোকজন, আমার পরিবারের লোকজন হতে পারে, আমার দলের লোকজন হতে পারে, আমার সমাজের লোকজন হতে পারে, এরা আমার এই মিথ্যাচার, আমার এই কপটতা, আমার এই ইভেল মোটো, আমার ইভেল মোটো ধরে ফেলছে। আমি যে প্রমিস গুলা করেছিলাম সেগুলা ভুয়া, আমি যে এজেন্ডা গুলা বাস্তবায়ন করব ভেবেছিলাম সেগুলা ভুয়া, এবং যেটা আদতেও করা সম্ভব না, এটা যখন ধরে ধরে ফেলে, হ্যাঁ, এইরকম একটা ফিলিং তার মধ্যে কাজ করে। কেমন আমি একটু বলি। ধরেন এলাকার ওয়ার্ড কমিশনার নির্বাচনের আগে প্রচুর আশ্বাস দিয়েছে, ড্রেনে একটা মশা থাকবে না, প্রত্যেক পোলে লাইট জ্বলবে, ওয়ালে একটাও দেওয়াল লিখন থাকবে না, পোস্টার থাকবে না, বিকাল 5টার সময় পুরা বাসা থেকে যত ময়লা আবর্জনা আছে সব নিয়ে যাওয়া সম্ভব হবে। এগুলো তো করা সম্ভব। এমন কিছু আশ্বাস, এমন কিছু ম্যানিফেস্টন জনগণের সামনে দিয়ে সে নির্বাচনে জয়ী হয়েছে। এবার চেয়ারে বসার পরে সে সবকিছু ভুলে যে নিজের মতন করে চালাইছে। 5 বছরের জন্য নির্বাচন হয়, 4 বছর নিজের ইচ্ছা মতো চালাইছে। চালানোর পরে যখন তার মধ্যে যখন তার মধ্যে মনে আসা শুরু হলো, 4 বছর হয়ে গেল, আমি তো কোনো কাজ করিনি, লোকজন তো আমাকে ধরে ফেলছে, আমি যে মিথ্যা মিথ্যা প্রমিস করেছিলাম, আমি চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য আমি যে মিথ্যা প্রমিস করেছিলাম, এই প্রমিস গুলা লোকজন তো বুঝে ফেলেছে, এগুলো আমার ফলস প্রমিস ছিল, আমি মিথ্যা আশ্বাস দিয়েছিলাম, এই কথাগুলো তো লোকজন ধরে ফেলেছে। এখন তার 1 বছর আছে, এখন তো পরবর্তীতে তারা আমাকে আর ভোট দিবে না, এইরকম ফিলিংস, এইরকম ফিলিংসটা তাদের মধ্যে কাজ করে, এইরকম ভাবনাটা তার মধ্যে আসে। মানে প্রথম দিকে তার যে ফলস প্রাইড ছিল, শো আপ ছিল, হ্যাঁ, 4টা বছর পাওয়ার মধ্যে তার মধ্যে তখন ওই অ্যান্টিসিপেশন চলে আসে, সে শঙ্কা করতে থাকে। ভিরেক্টর মালম কিন্তু এরকম স্টেজে এসে শঙ্কা করে, একদম এন্ড মোমেন্টে, ইভিনিং পিরিয়ডে সে কিন্তু শঙ্কা করে যে আমার যে পজিশন ছিল, লোকজন আমাকে অমুক ভাই তমুক ভাই বলে নিজেরা ইয়ে করে খেটে আমাকে জিতাইছে, তার মানে আমার একটা পজিশন ছিল, সেই পজিশন আমার তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমার পজিশনটা শেষ হয়ে যাবে, সমাজে আমার যে অবস্থানটা ছিল, আমার যে লেভেল ছিল, সেই লেভেলটা নষ্ট হয়ে যাবে, আমার অফিসে আমার যে অবস্থাটা ছিল, সেই অবস্থাটা আমার শেষ হয়ে যাবে। তো সে ফিল করে যে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে, আমার আগের যে পজিশন ছিল, আমার যে লেভেল ছিল, সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। এবার তার মধ্যে ফিলিংস চলে আসছে, সে ফিল করতেছে, হি ফিল অ্যাজ ইফ টেবিল গেট টার্ন। আমাদের ইংরেজিতে একটা ফ্রেজ আছে, টেবিল গেট টার্ন। এটা আমাদের কথাটা বলে গেছে সম্ভবত, সম্ভবত হেরিংস এর ইয়েতে ম্যাথমেটিক আছে, ফিল অ্যাজ ইফ টেবিল গেট টার্ন। আমি একটু লিখে দিই, ফিল অ্যাজ ইফ টেবিল গেট টার্ন। এটার মানেটা কি জানেন? এটার মানে হচ্ছে পাশার দান পাল্টে গেছে। আগে এরাই আমাকে খেটে খুটে আমাকে নির্বাচন করেছে, আমাকে একটা পজিশনে নিয়ে গেছে, এখন আমি তো প্রতিশ্রুতি ঠিক মতো দিতে পারিনি, আমার আশ্বাসগুলো মিথ্যা, লোকজন ধরে ফেলেছে। তার মানে কি, এখন আমার যে ইমেজ ছিল সেটা ওদের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। এটাকেই বলে ফিল অ্যাজ ইফ টেবিল গেট টার্ন। এটা একটা রিভার্স সিচুয়েশন। আগে অমুক ভাই তমুক ভাই, হ্যাঁ, জিতবে কে, অমুক ভাই, এটা ছিল, এখন পুরা রিভার্স হয়ে গেছে। এইরকম ক্ষেত্রটা হচ্ছে ধীরেক্রামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ স্টেজ। এই ক্ষেত্রটা খুবই গুরুত্বপূর্ণ স্টেজ, যে সবকিছু ফিল করতে শুরু করে যে সবকিছু তার ঠিকঠাক ছিল,
কিন্তু সামহাও কোনো একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, কোনো একটা কাহিনী ঘটেছে, এই জন্য সে অনুভব করা শুরু করছে যে এখন সিচুয়েশনটা আমার আউট অফ কন্ট্রোল চলে গেছে, আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। এখন আর আমি যতই মিষ্টি কথা বলি, যতই কিছু করি, আমার আর আমার আর হবে না, এই ফিলিংসটা তার মধ্যে চলে আসে। এই ফিলিংসটা আমাদের দেখেন রিপোর্টারি এত চমৎকার। আজকে আমি একজনের সাথে কথা বলতেছিলাম, নাই এমন কোনো জিনিস নাই, সবই আছে, সবই আছে। তো রেপার্টরিতে আমাদের কয়েকটা খুব সুন্দর রুব্রিক্স আছে, এই রুব্রিক্স গুলো আমরা আলোচনা করব কেসের ক্ষেত্রে। আমি একটু করে বলে নিই। সেটা হচ্ছে ডেলুশন টার্ন এভরিথিং টার্ন, ডেলুশন টার্ন এভরিথিং টার্ন। আপনারা একটু করে লিখে নেন, ডেলুশন টার্ন এভরিথিং টার্ন। ডেলুশন রুইন্ড হি ইজ রুইন্ড, সে সর্বশান্ত হয়ে পড়েছে। ডেলুশন রুইন্ড হি ইজ রুইন্ড, সে সর্বশান্ত হয়ে পড়েছে। ডেলুশন আনফরচুনেট হি ইজ, ডেলুশন আনফরচুনেট হি ইজ, আনফরচুনেট ফিলিং তার মধ্যে চলে আসছে। আনফরচুনেট ফিলস, ডেলুশন আনফরচুনেট ফিলস। আনফরচুনেট কি? আনফরচুনেট কি? দুর্ভাগ্য। হ্যাঁ, দুর্ভাগ্য। দুর্ভাগ্য। তাহলে মিসফরচুন কি? আনফরচুনেট আমরা কাকে বলি? ফরচুনেট মানে কি? আমরা ফরচুনেট বলতে কি বুঝি? পুরনো আলোচনা আবার করছি। ফরচুনেট বলতে কি বুঝি? ফরচুনেট মানে কি? ভাগ্যবান। ভাগ্যবান। ভাগ্যবানটা কি? ভাগ্য কাকে বলি আমরা? যে ফরচুনেট থাকে তার ভাগ্য ভালো হয়। মানে যা কাজ করছে, যে ইভেন্ট সে হাতে নিয়েছে, সবকিছু তার অনুকূলে চলছে, কোনো প্রকার অতিরিক্ত এফোর্ট দেওয়া লাগতেছে না, তাই না? ফরচুন, ফরচুন মানে কি? ফরচুন, ফরচুন মানে ভাগ্য বা নসিব। যদি থাকে নসিবে কি, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, তাই না? আমাদের গান আছে। তো ফরচুন হচ্ছে একটা, আমরা ফরচুনের, ফরচুনটা বুঝলে আনফরচুনটা আমাদের ইজি হয়ে যাবে। আমাদের পুরনো যারা আছেন তারা এটা বোঝেন, তারপর আমি একটু আলোচনা করছি। ফরচুনটা হচ্ছে একটা অনুমানমূলক শক্তি, যেখানে ব্যক্তিত্বর ক্ষমতা আসে, যেটা অপ্রত্যাশিত ভাবে আসে, এবং প্রত্যেক সমস্যা দেখা যাচ্ছে তার অনুকূলে হয়, সবকিছু তার অনুকূলে হয়। যেখানে হাত দিচ্ছে সেখানেই সোনা ফুলে যাচ্ছে, ঠিক আছে? তার সব জায়গায় চান্স হয়ে যাচ্ছে, সব মানে যেখানে যা যাচ্ছে, ভালো মন্দ যাই থাক, মন্দ যেন টার্ন হয়ে ফরচুনে চলে আসছে, ফরচুনেটের মধ্যে চলে আসছে। মানে ব্যক্তি এমন হয় যেখানে, মানে আমরা ফরচুনেট বুঝি কোথায়? ব্যক্তির এমন একটা অবস্থা বুঝি যেখানে কোনো প্রকার পরিশ্রম ছাড়াই, কোনো প্রকার পরিশ্রম ছাড়াই সকল পরিস্থিতি নিজে নিজেই তার অনুকূলে চলে আসে, সব ঘটনা তার অনুযায়ী চলে। আমি, আমাদের একজন সিনিয়র ভাই ছিলেন, উনি একটা পত্রিকার সাংবাদিক। উনি, উনার সাথে মানে আমার দীর্ঘদিনের রিলেশন, আমরা বিভিন্ন প্রোগ্রামে একসাথে যেতাম। তো উনি, উনাকে আমরা র্যাফেল ডট টিকিট যখন বিক্রি করতাম, ওনার কাউসার দিও না আমাকে। মানে উনার এমন অবস্থা হতো, উনি যদি 10টা টিকিট কাটতেন, 10টা প্রাইজই তার। প্রথমটা তো তার হবেই, এক একটা বাই চান্স মিস হলেও মিস, ওটা হয়ই না, 10টাই তার, এই কারণে সে টিকিট কাটতো না, ঠিক আছে? এটা এটা হলো সে ফরচুনে। ধরেন আপনি একটা ব্যবসা শুরু করলেন, হ্যাঁ, একটা ব্যবসা শুরু করলেন, তো এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, কোনো পরিশ্রম ছাড়াই, কোনো প্রকার মেহনত ছাড়াই আপনি খুব ভালো, আপনার বাম্পার প্রফিট হওয়া শুরু হলো, বাম্পার প্রফিট, ঠিক আছে? এই, এটা হলো ফরচুন। আমরা প্র্যাকটিক্যালি কিভাবে নিই? প্র্যাকটিক্যালি নিই হচ্ছে, অনেক ডাক্তার দেখানো হয়েছে, অনেক খরচ করা হয়েছে, কোনো উপকার সে পায়নি, কিছুই হয়নি। দেখা যাচ্ছে যে হঠাৎ করে কোনো একটা আত্মীয়র
তার বাড়িতে বেড়াতে আসছে, যে আত্মীয় তার বাড়িতে আসার কথাই না, কখনোই আসেনি, দেখা যাচ্ছে 15 বছর পরে আসছে, এসে এখন খোঁজ দিল যে অমুকের কাছে যাও, ওনার হাত যশ ভালো, তুমি যে ট্রাই করে দেখো। এবার এই রুগী সেই ডাক্তারের কাছে গেল, আপনার কাছে গেল, যে এক ডোজেই সুস্থ, হয়তো এরকম তো হয়, এক ডোজে সুস্থ হয়ে গেল। তাহলে এটা কি হলো? এটা হলো ফরচুন, এটা হলো ফরচুন, তাই না? তো যদি বলা হয়, যদি পিতলেও হাত দেয়, পিতলটাও সোনা হয়ে যায়, তাহলে এই ফরচুন আর লাক, লাকের মধ্যে পার্থক্যটা কি? খুব কাছাকাছি জিনিস। ফরচুন, ওয়ার্ড ফরচুন এবং লাক, LUCK, লাক আর ফরচুনের মধ্যে পার্থক্য কি? লাক কোনটাকে বলে? লাক মানে তো ভাগ্য। হ্যাঁ, তাহলে পার্থক্য কোথায়? লাক গুড ব্যাড দুটোই হতে পারে। লাক, লাক গুডও হতে পারে, ব্যাডও হতে পারে। লাক গুড হতে পারে, হতে ব্যাড পারে, হতে ব্যাড পারে। লাকও হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আর কিছু? আর কেউ বলবেন? পুরনো আলোচনা, আমার পুরনো কেউ বলেন। হঠাৎ করে যদি কোনো কিছু হস্তগত হয় তখন সেটাকে লাক বলা হয়। হঠাৎ করে কোনো কিছু একটা পেয়ে গেলেন হাতে, হয়তো হ্যাঁ, সেটার জন্য আপনি খাচ্ছেন, হঠাৎ করে হুম। পেয়ে গেলেন, সেটাকে লাক বলছি আমরা বাহ্যিক আর দৃষ্টিকোণ থেকে। ফরচুন? আর ফরচুন হলো ভাগ্য, হ্যাঁ, সেটা কিন্তু আমাদের হাতে নিয়ন্ত্রিত নয়। হ্যাঁ, আমরা কিন্তু কাজ করছি যে ভাগ্যে যদি থাকে তো হবে হবে, কিন্তু লাকটা এমন একটা জিনিস যেটা আমরা আহ, মানে নিজের অজান্তেই পেয়ে যাচ্ছি কিন্তু এটা। আর আমরা আগে থেকে ধরে নিই যে ভাগ্যটা যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ পেয়ে যাব, আচ্ছা, ওটার উপরে অতটা আমরা এমফাসিস করি না। আচ্ছা। আমার একটা ছেলে সন্তান হলো, আমার প্রথম সন্তানটা ছেলে হলো, এটা আমার লাক না ফরচুন? এটা আপনার লাক এটা হবে, গুড লাক। আমার কাছে মনে হয় ফরচুন এটা। না, আপনার সংজ্ঞা ঠিক আছে, কিন্তু আপনার সংজ্ঞা অনুযায়ী এটা ঠিক হলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে লাখ হবে তাহলে এটা। কারণ আমরা লাক। জানি ইসলামের দৃষ্টিকোণ থেকে যে মেয়ে সন্তান হলো সৌভাগ্যবান, আহ, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে মেয়ে সন্তান হওয়া মানে ভাগ্যবান, সে পিতাটা আল্লাহ তাকে পছন্দ করে কন্যা সন্তান দান করেছে, সে দৃষ্টিকোণ থেকে আমরা তাকে ভাগ্যবান বলি। না, এই ছেলে হলো, এটা কিন্তু লাক। স্যার ইকো আসছে কেন? হ্যাঁ, ইকো কেউ মনে হয় ইয়ে আনমিউট হয়ে আছেন। হ্যাঁ, মিউট করে দিই, এবার আর হবে না। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হলো, ফরচুন হলো সৌভাগ্য, যেখানে হাত দেয় সেখানেই তার সোনা হয়ে যায়। আর লাক হলো এমন একটা শক্তি বা এমন একটা কোয়ালিটি যার জন্য মানুষ ভালো হয় বা ভালো জিনিস পায়, কিন্তু কোনো প্রকার কারণ বা উদ্দেশ্য থাকে না, কোন একটা নির্দিষ্ট ঘটনা ঘটার জন্য প্রভাবিত হয়ও না। সারা একবার হয়েছে, পরের বারে যে আবার ছেলে হবে তা না। আমি ভালো করে বুঝাই। ধরেন যে আমার প্রথম সন্তান হলো, প্রথম সন্তান হলো, আমরা আমরা কি মনে করি যে ছেলে সন্তান মানে এটা, আমি কিন্তু কোনো ইয়ে করতেছি না, জেন্ডার ডিসক্রিমিনেশন আমি করছি না, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা ইন জেনারেল সমাজ ব্যবস্থায় বলে ছেলে মানে সৌভাগ্যের প্রতীক, ধর্মীয় দৃষ্টিকোণে বলতেছি না, আমরা সেটা মনে করি। ছেলে হয়েছে বাস, তো প্রথমটা ছেলে হলো, এটা হলো 22 লাখ হলো, ঠিক আছে। দ্বিতীয়টা ছেলে হলো, এটাও ধরে নিলাম 22 লাখ। এবার তৃতীয়টা ছেলে, এবার কিন্তু ফরচুন চলছে। চতুর্থটা ছেলে, ফরচুন চলছে। পঞ্চমটা ছেলে, ফরচুন চলছে। ষষ্ঠটা ছেলে, ফরচুন চলছে। এবার সপ্তমে যে মেয়ে হলো, এবার 22 লাখ হয়ে গেল। বিষয়টা কি বুঝতে পারলাম, বুঝাতে পারলাম? মানে স্যার বুঝি নাই। ফরচুনটা, ফরচুনটা হচ্ছে যেখানেই যাবে, যে ইয়াতেই যাবে, সেটাতেই তার মানে দেখা যাচ্ছে নেগেটিভ জায়গা, নেগেটিভ জায়গাও তার জন্য পজিটিভ হয়ে যাচ্ছে। এটা হলো ফরচুন। আর লাকের ক্ষেত্রে 50-50 হতেও পারে, নাও পারে।
লাকের কোনো অনুকূল নাই। লাক মানে লাক হচ্ছে আনলাকিও হয়, তাই না? ব্যাড লাক আমরা বলি, ঠিক আছে? আপনার কি বুঝতে পারলেন আমার কথা? স্যার তাহলে ফরচুন তো সেটার কথাটাই তো সবসময় উল্টো তার উল্টো পক্ষে হয়ে গেল। খেলবে, উল্টো হয়ে গেল। কিন্তু লাক মাঝে মাঝে খেলবে। লাগ হচ্ছে হতেও পারে নাও পারে, একবার দুবার হলো বাস হয়ে গেল। সিয়াম কি উল্টা হলো বললা? না স্যার, শেষে বললেন লাখ অনুকূলে নাই। না, লাখ অনুকূলে না। লাখ হচ্ছে ধরো যে আমার কোনো আশা নাই, আমি লটারি করলাম, আমার কোনো আশা নাই, আমি পেয়ে গেলাম, এটা হলো আমার লাক। বুঝতে পারছো? আমার কোনো উদ্দেশ্যও নাই পাবো কি পাবো না, আমার তো সন্তান হওয়ার কথা, কিন্তু ছেলে হয়ে গেছে, এটা হলো আমার লাক। কিন্তু ফরচুনের কথা বলতেছে, আমি যে জায়গায় যাই, আমি যেখানেই যাই, যে সিচুয়েশনে যাই, যে কন্ডিশনে যাই, আমি যাই করি, যেটা আমার হবেও না সেটাও আমার হয়ে যাচ্ছে, এটা হলো ফরচুন। বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। কেউ কি ক্লিয়ার হতে পারেননি জায়গাটা? এমন কেউ আছেন যে ক্লিয়ার হতে পারেননি? এখন বলে ফেলেন। আচ্ছা যাক, আমরা আমাদের রুব্রিক্সে আসি, এটা নিয়ে চলতে থাকবে। আর আনফরচুনেট মানে কি বললাম? আনফরচুনেট মানে হচ্ছে দুর্ভাগ্যজনক, তাই না? হতভাগ্যজনক। লাক হতে পারে বা ফরচুন হতে পারে, দুটাই তার অনুকূলে নাই। কেউ যদি কোনো কিছু নিয়ে আনফরচুনেট হয়, সেটাকে কিন্তু আমরা আনলাকিও বলি, সে আনলাকিও হয়, এবং কোনো প্রকার মানে সুখকর কিছু হবে এটাও সে আশা রাখে না, সেটাও সে ডিজার্ভ করে না। আমরা বলি না, হি ইজ ভেরি আনফরচুনেট, হি ইজ আনফরচুনেট পার্সন, মানে কি সে খুবই অভাগা। কই যাও গোপাল, সঙ্গে নিয়ে কপাল, আমি যাই বঙ্গে, কপাল যাই সঙ্গে, তাই না? মানে গোপাল যেখানে যায় সেখানেই তার কপাল ফাড়া। আমরা তো এরকম একটা বাগধারা পড়েছিলাম, পড়িনি আমরা যারা বাংলা জানি? আমরা জানি না, কই যাও গোপাল, সঙ্গে নিয়ে কপাল, আমি যাই বঙ্গে, কপাল যাই সঙ্গে। এটা আবার একটু ইয়ে হয়ে গেল। তো কোনো কিছুই তার অনুকূলে ঘটছে না, স্বাভাবিকভাবে হচ্ছে না, যেটা অন্যদের জন্য স্বাভাবিক হয় কিন্তু আমার জন্য হচ্ছে না, স্বয়ংক্রিয়ভাবেই হচ্ছে না। এবং সেটাকে অনুকূলে আনতে তাকে অনেক মেহনত করতে হচ্ছে, অনেক পরিশ্রম করতে হচ্ছে, তাহলে হলে হচ্ছে। তখন আমরা সেটাকে বলি হচ্ছে আনফরচুনেট। তো রুগীরা কি ধরনের কথা বলে আমাদের চেম্বারে এসে? রুগীরা বলে যেমন, ভাগ্যেই আসলে এরকম লেখা আছে, কপালে এরকম লেখা আছে, আমার আসলে ওইভাবে হবে না, ওদের মতন বসে খেয়ে হবে না, আমাকে পরিশ্রম করেই খাবার খাইতে হবে। ঠিক আছে? তো আমাদের রুব্রিক্সে আমরা চলে আসি। তাহলে আনফরচুনেটের বিষয়টা আমরা বুঝলাম, এই ফিলিংসটা থাকে যে যাই হোক ওদের মতন কই আমাদের ইয়ে হচ্ছে, আমাকে পরিশ্রম করেই খেতে হবে। এই ফিলিংসটা ভিরেট্রাম অ্যালবামে কখন আসলো? একদম তৃতীয় লেভেলে যায়, যখন সে বুঝতে পারলো আমার হাতে আর অল্প সময়। এরপরে ভিরেট্রাম অ্যালবামের আরো কিছু চমৎকার রুব্রিক্স আছে, আমরা এগুলা নিয়েও আলোচনা করতে পারি। ডেলুশন, পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড। তারপরে ফেয়ার স্কেপ উইথ ডিজায়ার টু ডিসপেয়ার, সোশ্যাল পজিশন অফ ফেয়ার, জব টু লুজ হিজ লুক্রেটিভ। এটা আমরা আলোচনা করব, এটাও খুব ইম্পর্টেন্ট একটা রুব্রিক্স, এটা আমরা আলোচনা করব। তো এইরকম একটা কন্ডিশনে চলে আসে, কখন আসে? আমি বলতেছিলাম যে 5 বছরের জন্য নির্বাচিত হয়েছি, অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম, অনেক ফলস প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবার জনগণ 4 বছরের মধ্যে ধরে ফেলেছে, এই তো ফাটা গলছি, এ তো কোনো কাজ করে না, লায়ার, মিথ্যুক, এ আমাদেরকে ফলস ইয়ে করে আমাদের কাছে ভোট নিয়ে নির্বাচনে দাঁড়ায় গেছে। এইটা ফিল সে যখন করা শুরু করে যে আমার কাছের লোকজনই তারা আমার সাথে নাই, তখন তার মধ্যে এই যে যে রুব্রিক্স গুলা বললাম, রুব্রিক্স মানে একটা অ্যাটিচিউড, এই অ্যাটিচিউড গুলো তার মধ্যে গ্রো করে। এই অবস্থায় সে তখন কি করে? এই অবস্থা থেকে বাড়াবে কি করে, তার অ্যাডাপ্টেশনটা কি হয়? এই অবস্থা থেকে তার বাড়ানোর অন্যতম একটা অ্যাডাপ্টেশন হচ্ছে নাইভ বা নেভ, আপনারা যেটা উচ্চারণ করেন নাইভ, নাইভ অ্যাটিটিউড। নাইভ মানে কি? আমরা নাইভ মানে কি জানি? নাইভ তো অনেক আলোচনা করেছি। নাইভ কি?
নাইব কাকে বলে? ল্যাক অফ নলেজ এন্ড জাজমেন্ট। হ্যাঁ, ল্যাক অফ নলেজ এন্ড জাজমেন্ট। মানে নাইবের ক্ষেত্রে আমরা সব সময় পাবো, নাইব পারসন, নাইব ব্যক্তি, এদের মধ্যে সব সময় নলেজের ঘাটতি থাকবে, এক্সপিরিয়েন্সের অভাব থাকবে। যার মধ্যে এক্সপিরিয়েন্সের অভাব থাকবে, নলেজের অভাব থাকবে, কথা বললে আমরা বুঝতে পারবো আমরা একটা পার্সনের সাথে মনে হচ্ছে একদম নাদান, সে কিছুই জানে না, একদম নবিশ, এরকম মনে হবে, তখন আমরা নিব হচ্ছে নাইভ। কিন্তু এ তো এ কি নাইভ? ভিরেট্রাম অ্যালবাম কি নাইভ? হ্যাঁ, ভিরেট্রাম অ্যালবাম নাইভের মতন আপনার সামনে আচরণ করবে। ও হয়েছে নাকি, আমার তো জানাই ছিল না, এরকম হয় নাকি, এমন এমন ভাবে কথা বলবে, আপনার কাছে মনে হবে বাবা একদম নাদান, এত বড় নেতা মন্ত্রী ছিল, সে এগুলা জানে না। এসে 4 বছর কিন্তু আপনাকে চেনেনি, ইলেকশনের ঠিক আগ দিয়ে এসে একদম পার্টিতে বসে পড়লো, বসে পড়ে হাত না ধুয়ে আপনার সাথে আপনার থালায় খাওয়া শুরু করে দিল। আমরা ওই যে প্রিটেন্ডেন্ট যেটা দেখলাম, অভিনয়, তো তার তখনকার অ্যাটিটিউড মনে হবে নাই, সে ওই অবস্থায় ফেসে গেছে, ওখান থেকে সে বাড়াতে হবে, কারণ তার আছে অ্যাম্বিশন ইনক্রিজড, মিন্স এমপ্লয়েড এভরি পসিবল, ছলে বলে কলে কৌশলে, সামদান গন্ধভেদ আমি বলেছিলাম, তাই না? কি পড়াতে যে লাইকোপোডিয়াম, ছলে বলে কলে কৌশলের পদ্ধতি অবলম্বন করবে। এই পদ্ধতি তার মাথার মধ্যে নিয়ে আসবে, নিয়ে এসে ওই নাইবের অভিনয় করবে, একদম হাবাগোবার অভিনয় করবে, ট্রেনিং করা শুরু করবে, অভিনয় করা শুরু, ট্রেনিং, ট্রেনিং মানে কি? অভিনয়, আমাদের রুব্রিক্স আছে ট্রেনিং, ট্রেনিং করা শুরু করবে, বানানটা লিখে দিই তাহলে সবার সুবিধা, ট্রেনিং, ট্রেনিং করা শুরু করবে, সে ভান করবে যে আমি আসলে কিছু জানি না, আমি আসলেই বুঝিনি, আমার অভিজ্ঞতা ছিল না, 4টা বছর হয়েছে, আমি ভুল করে ফেলেছি, আর হবে না, কানে ধরেছি, সামনের বছর আমাকে ভোট দিয়ে দে বাবা, আমি অনেক কিছু করব। এরা এসে বললো তোমরা আসলে আমাকে চিনতে পারো না, আমি আসলে ওরকমটা না, আমি ওরকম কাজ করিনি, আমি ওই কাজগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম না। নেতারা কি বলে? এই কথাগুলোই তো বলে, ওই কাজের সাথে আমি ছিলাম না, আমি জানতামই না, আমার অ্যাসিস্ট্যান্ট করেছে, আমার পিএ করেছে, আমি জড়িতই ছিলাম না, আমি তো ওই সময় দেশেই ছিলাম না, আমি তো ওই সময় এলাকাতেই ছিলাম না, এইরকম ভাব পড়বে। হি প্রিটেন্ডিং হি ইজ নাইভ, সে অভিনয় করবে নাইভ হওয়ার, সাদাসিধে ব্যক্তি হওয়ার ভান করবে, আসলে সে সাদাসিধে নাই। আপনারা ভিরেট্রাম অ্যালবামকে খুব চমৎকার একটা রূপ পাবেন, নাইভ বাট ইন্টেলিজেন্ট, নাইভ বাট ইন্টেলিজেন্ট। নাইভ চিনতে পারবেন, আপনারা চিনতে পারবেন নাইভ ব্যক্তিকে? বেলেডনের নাইভ মনে আছে? বেলেডনের নাইভ আমরা কিভাবে বুঝবো বলেন? স্যার কথাবার্তা আলাপ আলোচনায় হ্যাঁ বোঝা যাবে। হ্যাঁ, কিরকম একটা উদাহরণ দাও দেখি। যেমন আপনি যদি জিজ্ঞেস করা হয় যে আহ, আহ, আপনি এখন কেন আসলেন, হ্যাঁ তাহলে সে হয়তো এভাবে উত্তর দেবে যে উম, অমুক অমুক দোকানে গিয়ে বসছিলাম, সেখানে দোকানদার আমাকে বলল যে আমি একটি ডাক্তার দেখিয়েছিলাম, তোমার যে সমস্যা এই সমস্যার জন্য তার কাছে যাও। সে কোনো বিচার বিবেচনা বুদ্ধি জাজমেন্ট কোনো কিছু করবে না, একদম সেখানে চলে আসবে। কেউ যদি পেডুলাস বলে, প্লাস নাই। হ্যাঁ হ্যাঁ, কেউ যদি বলে যে তুমি এটা খাও, হ্যাঁ তুমি মেথি খাও, এখন ওই যে সবাই খায় সিয়া, সিয়া, সিয়া শিট বলে না, সিয়া শিট খাও, দেখা দেখি নাই, ওষুধ বাদ, ওটা খাওয়া শুরু করে দিল, হ্যাঁ, দিয়ে দেখতেছে খাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, কোনো রিলিফ নাই। তো এদেরকে যদি বলে খেলেন কেন, না আসলে ফ্যামিলি মেম্বাররা বলছিল, বন্ধু বান্ধব বলছিল, আমি তো ওদেরকে খুবই বিশ্বাস করি, ওরা, আমি জানি যে ওরা এমন কিছু আমাকে বলবে না যেটা আমার ক্ষতি হয়, তাই বলে আপনি ওদের ইয়ে না করে, এক্সপার্ট না হয়ে আপনি হালপাল প্রোডাক্ট খাওয়া শুরু করলেন, এগুলা খাওয়া শুরু করলেন। আপনার তো এক্সপার্ট কারো কাছে যাওয়া উচিত ছিল। হ্যাঁ ঠিক বলছেন ডাক্তার সাহেব, কিন্তু আমি তো এরকমই মানুষকে, আমি কি করে অবিশ্বাস করতে পারি ডাক্তার সাহেব,
আপনিও যেটা বলবেন আমিও কিন্তু সবকিছু আপনি যেভাবে বলবেন সেভাবেই পালন করবো ডাক্তার সাহেব। আপনি বলেন ডাক্তার সাহেব, আমি তো অত কিছু জানি না, আমি তো অত বুঝিনি, আপনি আমাকে বলেন। এই টাইপের কথোপকথন বলে, ঠিক এইভাবেই বলে। আমি যেভাবে কথা বললাম তো এইভাবে তাদের ওয়ার্ড দিয়ে তাদের সমস্যা নিয়ে বলবে, তখন আমরা নিয়ে নিই লাইভ। কিন্তু আমি এই রুব্রিক্সটাতে কি বললাম, নাইভ বাট ইন্টেলিজেন্ট, নাইভ বাট ইন্টেলিজেন্ট। রুব্রিক্সের মধ্যে কি আছে, ইন্টেলিজেন্ট। রুব্রিক্সের মধ্যে ইন্টেলিজেন্ট আছে, এর অর্থ কি, তার মধ্যে মানে আমার ভিরেট্রামের অ্যাঙ্গেলে বলতেছি, তার মধ্যে ইন্টেলিজেন্সি আছে। কিন্তু ওই যে যেহেতু ধরা পড়ে গেছে, তাকে তো ওয়ে আউট করতে হবে, বাড়ি আসতে হবে, পরের বার ইলেকশনে জিততে হবে, এই কারণে সে ঢং ধরছে। তার ঢংটা হচ্ছে নাই, বুঝতে পারছেন? বুদ্ধি খাটায় কার সাথে কিভাবে কোথায় যে সহজ সরল করতে হবে, কাকে কিভাবে কি করতে হবে, কার পায়ের পাশে বসতে হবে, কার থালা থেকে খাইতে হবে। আমাদের দেখেন না, অনেক নেতা এই ছোট বাচ্চার সাথে খাবার খাচ্ছে, এই করছে, একই সাথে কত 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 ধরনের কি থাকে। আমরা মনে করি বাবা একদম জনগণের কাছের লোক, ঠিক আছে। তো তার মানে সে নাইব থাকতেছে, কিন্তু তার বুদ্ধিদত্ততা ইন্টেলিজেন্সি একদম খুব পাকাপোক্ত থাকে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রগুলোতে আমরা নাইব বা ইন্টেলিজেন্টটাকে নিতে পারি। মানে নাইব ইন্টেলিজেন্ট হওয়ার সে ভান করে, তার যত কুকর্ম আছে সবগুলোকে কাভার আপ করে, সবগুলোকে ঢেকে ফেলার চেষ্টা করে, ঠিক আছে। আমাদের একটা রুব্রিক্স আছে, খুব সুন্দর রুব্রিক্স, এটা হচ্ছে ফিসেস। এটা আমি কেস বলবো, আজকে একটু উদাহরণ বলছি। ফিসেস সোয়ালোজ, ফিসেস ওন হিজ। ফিসেস মানে কি, ফিসেস ফিসেস মানে হচ্ছে বজ্র পদার্থ। বজ্র পদার্থ আমাদের আনওয়ান্টেড পদার্থ, নোংরা জিনিস, আমরা যেটাকে বলি মল, আমাদের মল, এটাকে আমরা ফিসেস বলি। বাংলা দেখেন ডিকশনারিতে দেওয়া আছে মল। এখানে কি বলছে, সোয়ালোস মানে গিলে খাওয়া, হিজ ওন নিজের মল গিলে খায়। কোন রুগী এসে আপনাকে বলবে যে ডাক্তার সাহেব আমি মল গিলে খাই? ছোট বাচ্চারা ঠিক আছে মাঝে মধ্যে ইয়ে করে, সেটা ঠিক আছে, কিন্তু তাহলে কি রুব্রিক্স আপনি ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করবেন, বড়দের ক্ষেত্রে ইউজ করবেন না? এগুলো আমরা দেখবো, আলোচনায় আসছি। তো এই বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে একটু একটা রুব্রিক্সের সাথে এটাকে জুড়ে দিতে হবে, সেটা হলো হার্ড ফর ইনফিরিয়র, সফট বা কাইন্ড ফর সুপিরিয়র। এই রুব্রিক্সটা আমাদেরকে জানতে হবে। আমরা এটা জানি, শক্তের ভক্ত নরমের জম, তাই না? হার্ড ফর ইনফিরিয়র এন্ড কাইন্ড ফর সুপিরিয়র। আমি একটা গল্প বলছি, কেস পরে আলোচনা করব, তাহলে আরো সুন্দর হবে। একটা মিটিং চলছে, ওখানে আমার কলেজের মিটিং চলছে, আমি উদাহরণ বানায় বলতেছি। তো প্রিন্সিপাল স্যার মিটিং আসতে দেরি হয়ে গেছে সামহাউ। তো ভাইস প্রিন্সিপাল আছে, ধরেন পরীক্ষার, এখন রিসেন্ট কাহিনী বলি, পরীক্ষার মিটিং চলতেছে, পরীক্ষা কেন্দ্রের সচিব আছে, প্রিন্সিপাল স্যার আসতে দেরি হয়েছে, আসতেছে। তো যেটা হয়, সচিব যেহেতু আছে, আলোচনা চলছে, কি করতে হবে কি করতে হবে না, বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা চলছে। সে আবার দেখা যাচ্ছে উল্টা পাল্টা কথা বলতেছে, বসের এটা করা উচিত ছিল, এটা করা উচিত না, এইভাবে ডাকে পরীক্ষার আগে, এরকম করতে হয়। কোনো দায়িত্ব জ্ঞান নাই। মিটিং 10টার সময়, সে আসছে 11টার সময়। টিচারদের কোনো ইয়ে করে না, কর্মচারীদের কোনো খোঁজ খবর রাখে না, খাওয়া দাওয়ার কোনো ইয়ে নাই, সে বস্তা বস্তা এই খাওয়ায় ওই খাওয়ায়, নানান ধর। আমি কিন্তু এটা বানানো গল্প বলতেছি আপনাদের বোঝানোর জন্য। তো এগুলা কথা বলতেছে, মানে মুখ খারাপ করে, থার্ড ক্লাস বস, এই পড়ে না ওই পড়ে না, এর এই সময় ইয়ে নাই, দুদিন পরে পরীক্ষা, একে কে দায়িত্ব দিয়েছে, এই কথা বলতে বলতে দেখা যাচ্ছে যে প্রিন্সিপাল খুব দ্রুত রুমের মধ্যে ঢুকে গেছে। অমনি রুম দিয়ে দরজা দিয়ে ঢুকছে, ওই পাশে প্রিন্সিপালের চেয়ার, তার পাশে সচিব বসে আছে। সচিব কিন্তু বলছে, সচিব হলো সেকেন্ড বস। তো এখন প্রিন্সিপালকে দেখে থতমত খেয়ে গেছে মুহূর্তের মধ্যেই।
তার কথা বলার সুর চেঞ্জ। এবার সে নানান ধরনের কথা বলছে। এইরকম পাঞ্চুয়াল ব্যক্তি, এইরকম পজিটিভ ব্যক্তি, এনার্জেটিক ব্যক্তি, অসুস্থতা হওয়ার পরেও সে চলে এসেছে, সে আছে বলে আজকে আমরা এই অবস্থায় আসছি, আমাদের বেতন এরকম হচ্ছে, আমরা ভালো ভালো ফল খেতে পাচ্ছি। পজিটিভ বিষয়গুলো বলা শুরু করে দিল। একটু আগে কি করছিল, সে খারাপ কথা বলতেছিল, লাস্ট যে কথাগুলো বলতেছিল বসকে দেখা মাত্র খারাপ কথাগুলো ভিতরে ঢুকাই নিল। আমি ভুল, আমি কি সব বাজে এগুলা চিন্তা করি, আমার মোটে এটা উচিত হয়নি, আমি আসলে ভুলই বুঝেছি, তার মতন মানুষই হয় না। মোড চেঞ্জ করাই দিল, নিজেকেই দায়ী করা শুরু করলো। এটাই হলো সোয়ালো ফিসেস। একটু আগে যে কথাগুলো বলছিল এগুলো কি নোংরা কথা, গন্ধ গন্ধ কথা। প্রিন্সিপাল বস তার সম্পর্কে এগুলা কথা কেউ বলে? সে বলতেছিল, নোংরা কথা বলতেছিল। এবার যেই দেখে ফেললো, গিলে ভালো ভালো কথা বলা শুরু করলো। মানে কি, সে চালাকি করে পরিস্থিতিটাকে হ্যান্ডেল করে ফেললো। চালাকি করে পরিস্থিতি হ্যান্ডেল করে ফেললো এবং তার অ্যাডাপ্টেশনটা কি হলো, সে নিজেকে এখন নাইব দেখাচ্ছে, যেহেতু সে ফেসে গেছে। এবার সে অন্যদের দিকে দোষ দিবে, হয়তোবা অন্যকে ব্লেম করা শুরু করবে। তার কি উদ্দেশ্য, যে করে হোক আমার চেয়ার আমাকে ধরে রাখতে হবে, আমার মূল যে উদ্দেশ্য, তাদের কাছে যাওয়ার যে উদ্দেশ্য, সেটা আমাকে হাসিল করতে হবে। সে ক্রুয়েল হতে পারে, অন্যের মান সম্মানের দিকে সে মোটেও খেয়াল করবে না এরকম পরিস্থিতিতে। ঠিক আছে, অন্যদের দোষ ঘুরে, এই পিয়ন এই করেছিল, অমুক এই করেছে, এবার সুর চেঞ্জ, বস থেকে চলে গেছে এবার পিয়নের দিকে। কারণ এরা অনেক বেশি ফল্ট ফাইন্ডিং, আমাদের সুন্দর রুব্রিক্স আছে, ফল্ট ফাইন্ডিং, সেঞ্চুরিয়াস। ফল্ট ফাইন্ডিং মানে কি, অন্যদের দোষ ত্রুটি খুঁজতে থাকে। সেঞ্চুরিয়াস কি, সেঞ্চুরিয়াস মানে কি বলেন দেখি, কারো মনে নাই? অন্যের দোষ খোঁজা। হ্যাঁ, নিন্দা, ছিদ্রান্বেষী, ছিদ্রান্বেষী, খুঁজে বেড়ায়। ফল্ট ফাইন্ডিং, সেঞ্চুরিয়াস কাছাকাছি। এদের অ্যাটিটিউড কি হবে, কন্টেম্পচুয়াস, কন্টেম্পচুয়াস, অবজ্ঞাপূর্ণ, ছোটদেরকে কোনো ইয়ে নাই, ইনসুলেন্স। আমি রুব্রিক গুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভিডিওটার একটা খুব সুন্দর রুব্রিক্স আছে, টকিং ফল্টস অফ আদার অ্যাবাউট, অন্যের দোষ ত্রুটি নিয়ে আমরা যেটাকে বলি, কি বলি, গীবত করা, তাই না? অন্যের ফল্ট, টকিং ফল্টস অফ আদার্স অ্যাবাউট দা, অন্যের দোষ ত্রুটি নিয়ে কথা বলবে। তো নাইস বাট ইন্টেলিজেন্স, এটা ভিরেট্টা অ্যালবামের একটা খুব প্রমিনেন্ট একটা চ্যাপ্টার। এটা এই তৃতীয় স্টেজে আসে, যেখানে সে খুব ডিসিটফুল থাকে, যেখানে সে খুব কানিং থাকে, ধূর্ত থাকে। সোশ্যাল পজিশন পাওয়ার জন্য বা পজিশনকে ধরে রাখার জন্য সে যে কোনো কিছু করতে পারে। যত ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে তার লক্ষ্য অর্জন করা যাবে, সব ধরনের সে মিথ্যা কথা বলবে। তারা ইন্টিগুয়ার, আমাদের রুব্রিক্সে ইন্টিগুয়ার, কোন ব্যক্তির বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, সে এতটাই নিচে নামতে পারে। এই জন্যই আমরা ভিরেট্রাম অ্যালবামকে কি বলি, ডার্টি প্রিন্স। ভিরেট্রাম অ্যালবাম ইজ ডার্টি প্রিন্স, নিজের তো সম্পত্তি নাই, পরের ধনে পদ্মারি, ডার্টি প্রিন্স। তারা খুবই আনট্রুথফুল, আমাদের রুব্রিক্স আছে আনট্রুথফুল, মিথ্যাবাদী, খুবই মিথ্যাবাদী, খুবই মিথ্যাবাদী। এরা খুব দ্রুত তার অবস্থা, মানে এরা কি করে, অবস্থা বুঝে, সিচুয়েশন ডিমান্ডিং অ্যাটিটিউড তাদের থাকে, অবস্থা বুঝে আচরণ করে। চান্স পালেই পা ধরে নেবে, মানে যদি সেরকম অবস্থা পরিবর্তিত হয়ে যায়, পা ধরে নেবে। খুবই ইন্টেলিজেন্ট, উইটি, খুবই উইটি, ঠিক আছে। তাদের লক্ষ্য
অর্জনের জন্য তারা সিচুয়েশন বুঝে যদি ফ্লাটার করার প্রয়োজন হয় তাহলে তারা করবে, যদি তাদের তাতে রং ঢং লাগিয়ে ইয়ে করতে হয়, যদি মনে করেন যে খুব বেশি প্রদর্শনী দিতে হয়, মেয়েদের ক্ষেত্রে দেখা যায় কোকেটসলি পোশাকের অর্ধেক যদি বাহির করে রাখতে হয়, বডি প্রদর্শন করতে করবে, এমন ভাব দেখাবে যেন কিছুই হয়নি। সে যেভাবেই হোক তার মনে যে আকাঙ্ক্ষা আছে সেটা সে করবে আপনাকে মানানোর জন্য। যা কিছু করা দরকার সে করবে। আমাদের ওই যে রুব্রিক যেটা বললাম, অ্যাম্বিশন ইনক্রিজ মিন্স এমপ্লয়েড এভরি পসিবল। ঠিক আছে? তো এর জন্য কি কি করে, তাদের অ্যাডাপ্টেশন কি থাকে, লাইস নেভার স্পিক ট্রুথ, সত্য কথা বলে না, ডিসিটফুল। এগুলোর মধ্যে পার্থক্য আছে, অত পার্থক্য আজকে করা সম্ভব হয় না, নেক্সট দিন করব। কানিং, ক্রুয়েলিটি, উইটি, ফ্ল্যাটারিং, এই টাইপের অ্যাটিটিউড তাদের মধ্যে থাকে। এরা খুব ম্যানিপুলেটিভ হয়, হ্যাঁ, এবং ব্রেভলি, সাহসিকতার সাথে তার পজিশন ধরে রাখতে চায়। এনার্জেটিক এবং হাই স্পিরিটেড হয়, আমরা দেখেছিলাম বাচ্চাদের মধ্যে হাই স্পিরিটেড। যে কোনো সিচুয়েশনকে এরা মোকাবেলা করতে পারে, বিরূপ পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারে। দেখেন মজার ব্যাপার হচ্ছে ভিরেট্রাম অ্যালবামের আমাদের রেপার্টরিতে যে দেখেন, হেয়ার ডেথ অফ বা ডেথ ডিজায়ার, এই দুই রুব্রিক্স এর মধ্যে আপনারা কিন্তু ভিরেট্রাম অ্যালবামকে পাবেন না, কারণ তারা তো হাই স্পিরিটেড। সে নিজেকে অনেকের থেকে বড় ভাবে এবং সবসময় ওয়েলদি, ডেলুশন ওয়েলথ অফ, সবসময় নিজেকে ওয়েলদি ভাবে। এটা তার রিচ স্টেট, সে একটা মনের মধ্যে একটা রিচ স্টেট সবসময় ধরে রাখে। কিন্তু ভিতরে ভিতরে যখন ফিল করা শুরু করবে যে আমার পতনের দিন শেষ হতে যাচ্ছে, 4 বছর পার করে গেছি, কিছু করিনি, লোকজন তো বুঝে ফেলেছে, জনগণ তো ধরে ফেলেছে, আমার পতনের দিন শুরু হতে যাচ্ছে, তখন সে প্রিন্স থাকবে না, তখন সে রাজা থাকবে না। কখনো কখনো তার পরিস্থিতি আরো খারাপ হতে থাকে, তখন সে ডিট্রয়েট করতে থাকে, ডিক্লাইন স্টেটে চলতে থাকে। এই স্টেটে সবকিছু তার উল্টা হয়ে যায়। হাই স্পিরিটেডনেস, হ্যাঁ, কারণে সে চেষ্টা করে সেটাকে ধরে রাখার, সেটা চেষ্টা করে, কিন্তু সবকিছু তার উলট পালট হয়ে যায়। এইরকম পরিস্থিতিতে সে তার ফেলিওর ভাবটাকে ইন্ট্রোস্পেক্ট করে। আমাদের ইন্ট্রোস্পেকশন এবার চলে আসছে, ইন্ট্রোস্পেকশন চলে আসে। ফেলিওর যখন হয় তখন ভিরেট্রাম অ্যালবাম পজিটিভ থাকে, কিন্তু তার মাথার মধ্যে কাজ করে সবকিছুই তো ভালোভাবে চলছিল, কিন্তু কিভাবে, কেন এই সবকিছু তছনছ হয়ে গেল, এই ভাবনাই তখন থাকে। এটাই হলো ভিরেট্রাম অ্যালবামের ইন্ট্রোস্পেকশন স্টেজ, 4 নাম্বার স্টেজ। এই স্টেটেও আপনি রুগী পাবেন, আপনার কাছে আসবে। এই স্টেটে মানে এটা একটা অধপতনশীল স্টেট, সেখান থেকে আমি কি করে বাড়াবো? হাই স্পিরিটেড তো ভিরেট্রাম অ্যালবাম বাই বর্ন বিল্ট ইন। আমি বাচ্চাদের কেসের মধ্যে দেখাবো চেম্বারে এসে কিভাবে এরা এদের হাই স্পিডনেস শো করে। তো তারা তখন এই সলিউশন খোঁজার জন্য ব্রুডিং করতে থাকে। ব্রুডিং, আমাদের রুব্রিক্সে ব্রুডিং, চিন্তা করতে থাকে, ধ্যানমগ্ন। ব্রুডিং কি? মুরগি ব্রুড করে, তাই না? ডিম নিয়ে তা দেয়, এরকম তা দিতে থাকে, কি করে বাড়াবো, কি করলাম, কোথেকে কি হলো, সলিউশন কি করতে হবে। হাই স্পিরিটেড তো, ভেঙে পড়ে না, ডেড ডিজায়ারের মধ্যে নাই, সে ব্রুডিং করা শুরু করে, গভীর চিন্তামগ্ন থাকে। এবার করতে করতে একটা পর্যায়ে সে স্বীকার করে নেয় যে না, আমি তো ভুল করেছি। সে মেনে নেয় আমার ভুল হয়েছে, আর আমার এই সমস্যার থেকে মুক্তির কোনো পথ নাই। আমি যে ভুল করেছি, 4 বছর ধরে শোষণ করেছি, এবার আর আমার কিছু করার নাই। আমি এই 4 বছর ধরে মাদকের ব্যবসা করেছি, আমি এই 4 বছর ধরে নারীর ব্যবসা করেছি, এগুলো তো সব জনসম্মুখে চলে আসছে। ক্যাসিনো চালাইছি, সব জনসম্মুখে, আমার আর মুক্তির পথ নাই। এই ইন্ট্রোস্পেকশনটা যখন হয়ে যায়, তখন ভিরেট্রাম অ্যালবামের শেষ স্টেজ চলে আসে, ক্যান্সার স্টেজ, শেষ স্টেজ চলে আসে। সে নিজের মধ্যে ঢুকে যায় এবং নিজেকে অ্যানালাইসিস করতে থাকে। তার মধ্যে ইন্ট্রোস্পেকশন তো চলছেই, অন্তর্দর্শন চলছেই। এবার তার মধ্যে তার সত্তা জাগ্রত হয়, তার যে সত্তা, পার্সোনালিটি, সেটা জাগ্রত হয়।
কেন? কারণ এই পরিস্থিতি হতে যেভাবে হোক তাকে বের হয়ে আসতে হবে। আমি যে পরিস্থিতিতে পড়ে গেছি, এখান থেকে আমাকে ওয়ে আউট করতে হবে, এখান থেকে আমাকে বাড়ি আসতে হবে। সাফল্যের দিন, গৌরবময় দিন পার হয়ে গেছে, এখন সে নিরাশায় পড়ে অপমানিত বোধ করছে, অবুঝ হয়ে পড়েছে, স্যাড, ইনসুলেশন, ইনকনসিলেবল। তো কেউ যদি তাকে কিছু বলে, সে সেটা মানতে চায় না, ইনকনসিলেবল। আপনি তাকে কনসোল করতে পারবেন না, সান্ত্বনা দিতে পারবেন না। এটাও একটা ভিরেট্রাম অ্যালবামের ঢং। আমরা অনেক সিনেমায় পাই, আমার সিনেমাগুলোর কথা মনে আসছে, আমি কেবল মনে হলো, আমি ক্লিপ দেখাবো। এখন এখন তার কিছুই হচ্ছে না, তার কোনো কাজ, কোনো চাল কাজ করছে না। এই অবস্থা থেকে বের হতে হবে। আমাদের রুব্রিক্স আছে, সুন্দর সুন্দর রুব্রিক্স আছে। মেনোপজ অ্যাগ্রাভেশন, মেনোপজ অ্যাগ্রাভেশন, স্যাডনেস মেনোপজ ডিউরিং, স্যাডনেস মেনোপজ ডিউরিং, ব্রুডিং ইভিনিং, আমি ইভিনিং এর কথা বলছিলাম, ব্রুডিং ইভিনিং, delusion wrong done, he is wrong, delusion wrong done, he has, delusion wrong done, he has। তো এই যে মেনোপজ, মেনোপজ কি? মেনোপজ হলো সিজ অফ মিনস্ট্রেশন। মানে মিনিস্ট্রেশনটা কি? মিনিস্ট্রেশন আমরা কাকে কাকে বলি? মিনিস্ট্রেশন পিরিয়ড যখন থাকে তখন কি কি থাকে? যখন একটা মেয়ের মধ্যে মিনিস্ট্রেশন পিরিয়ড চলছিল, মানে মিনিস্ট্রেশন যখন রেগুলার হতো, তার মানে এটা কি? তার মানে সে তখন ফার্টাইল ছিল, তাই না? যদি যথাসময়ে স্পাম যেত তাহলে সেখান থেকে একটা ফল আসতো, ফার্টাইল স্টেজ ছিল। যে স্টেজে মিনিস্ট্রেশন যখন চলতো, ওই স্টেজটাতে সবকিছু সে করতে পারতো, যা চাইতো সে করতে পারতো। এখন তার এই ফার্টাইলিটি চলে গেছে, মানে মেনোপজ হয়ে গেছে। এখন যতই আপনি চেষ্টা করেন আর চাইল্ড আসবে না। তার মানে কি? মেনোপজ মানে ফার্টাইলিটি চলে গেছে, উর্বরতা চলে গেছে। ব্রুডিং ইভিনিং, ইভিনিং মানে কি? ইভিনিং কি? ইভিনিং মানে হচ্ছে দিনের শেষ ভাগ, দিনের অন্তভাগ, যেখানে সে ভাবতে থাকে, অ্যানালাইসিস করে, ব্রুডিং করে, ডিফিকাল্ট সিচুয়েশন থেকে কিভাবে বের হব, কি করলে আমি এখান থেকে বাড়াতে পারবো। সে ভাবতে থাকে, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আই ডেলুশন রং, রং ডান হি হ্যাজ, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। তাহলে স্টেজ অফ ইন্ট্রোস্পেকশনে কি হচ্ছে? সে খুব হাই স্পিরিটেড থাকছে এবং পজিটিভ থাকছে। সেখান থেকে পরিস্থিতিকে সে, মানে সেই পরিস্থিতিতে কেউ যদি কনসোল করে তাহলে সে ইনকনসিবল থাকতেছে। হ্যাঁ, যদি কেউ তাকে কিছু ভেবে চিনতে বলে, বলে কোনো অ্যাডভাইস দিতে আসে, সে কারো পরামর্শ নেবে না, সে কারো দ্বারা কনসোল হবে না। আমরা ইনকনসিবল শুধুমাত্র ন্যাটটা মিউট চিনতাম, বিষয়টা তা না, ভিরেট্রামও আছে। তো এই পরিস্থিতি থেকে বের হতে ভিরেট্রাম অ্যালবাম ইন্ট্রোস্পেক্ট করতেছে। হ্যাঁ, তার ইগোটা কিন্তু ওই যে প্রথম স্টেজে কি দেখেছিলাম, একদম ইগোতে ভর্তি। ইগো আমরা কি দেখে চিনেছিলাম? একজন ভিরেট্রাম অ্যালবামের ইগো আমরা ফিজিক্যালি কিভাবে চিনবো? কেউ একজন বলেন, বলেন কিভাবে চিনবো? ভিরেট্রাম অ্যালবামের ইগোটা আমরা দেখবো কিভাবে, চিনবো কিভাবে? ওই যে স্যার অনেকগুলো আংটি পরবে, চেন পরবে, তার হাঁটা চলার গেস্টার পশ্চার খুব প্রাউডলি। মহিলা হলে কি করবে? যে হাড়টা পরে আসছে সেটা শাড়ির উপর দিয়ে বাইর করে রাখবে। দেখা যাচ্ছে বোরখা পরে আসছে, বোরখার উপর দিয়ে পড়বে, দেখাবে, ছোয়াব, তাই না? এটা আমরা ইগো লেভেলে পেয়েছিলাম প্রথম লেভেলের ভিরেট্রাম অ্যালবাম যখন আসে তখন। কিন্তু এ তো আসছে একদম ইন্ট্রোস্পেকশন লেভেলে, অন্তদর্শন লেভেলে। এখন তার ইগোটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, এখন কিন্তু আর ওই জিনিস দেখতে পাবেন না। সে ভিতরে ভিতরে সাইলেন্ট হয়ে গেছে, সে নিজেই নিজের বিষয়টা চেনার চেষ্টা করছে, সাইলেন্টলি শোনার চেষ্টা করছে। আমাদের
খুব সুন্দর একটা রুব্রিক্স আছে, ইনস্যানিটি সাইলেন্ট। ইনস্যানিটি সাইলেন্ট। আমাদের বুঝতে হবে যে এই স্টেজটা কখন আসে, আমাদেরকে এটা বুঝতে হবে যে এই স্টেজটা কখন আসে। যখন ডিফিকাল্টি আসে সে তখন ইন্ট্রোস্পেকশন করে যে কিভাবে এখান থেকে বাইর হব। তার আমরা কি বলছি, ভিরেটাম অ্যালবাম হাই স্পিডেড, তার স্পিড কখনো লো করতে দেয় না। হ্যাঁ কি হবে, এগুলা তো মামুলি জ্বর, এই জ্বর টর আমার কিছু হয় না, এইরকম হাই স্পিডেড। এবং পজিটিভ নেচারের থাকে, পজিটিভ নেচারটা কি করে, তার মনের মধ্যে ওই ইন্ট্রোস্পেকশন লেভেলেই স্টেজেই তার মনের মধ্যে আশা তৈরি করে দেয়। এটা খুব হোপফুল। হোপফুলের মধ্যে আপনারা ভিরেটামকে পাবেন, খুবই হোপফুল। হোপফুল থাকে এবং এই হোপফুলনেসের জন্য সে সমস্যা থেকে বের বের হয়ে আসে। এই হোপফুলনেস তাকে সহযোগিতা করে সমস্যা থেকে বের হওয়ার জন্য। আমি যখন প্রবলেম থেকে বের হতে চাইবো তখন আমাকে কে সহযোগিতা করবে? আমি কোনো সলিউশন পাচ্ছি না, এই অবস্থায় আমাকে কে সাহায্য করবে? কে করবে? আমার কি প্রবলেম হয়ে গেছে, আমার মন্ত্রিত্ব চলে যেতে লাগছে, আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছি, আমি তো কোনো সলিউশন পাচ্ছি না, এখন আমাকে কে সহযোগিতা করবে? কে আছে সহযোগিতা করার? আছে কেউ? কি মনে হয় কে সহযোগিতা করবে? সহযোগিতা করার একজন আছে, তিনি সর্বশক্তিমান গড, সৃষ্টিকর্তা, যিনি আমাকে সহযোগিতা করবেন, গড যিনি আমাকে এই ডিফিকাল্ট সিচুয়েশন থেকে বের করে আনবেন। এই জন্য ভিরেট্রাম অ্যালবাম গডের সহযোগিতা নাই। প্রথম লেভেলে কিন্তু আপনি পাবেন না গড, বা এই ইয়েতে ওই ইগো লেভেলে, তখন তার গডের প্রয়োজন নেই, সে নিজেই গড। এবার সহযোগিতার দরকার আছে গড, ধরো গডকে। কিন্তু বাস্তবতা থেকে সে পুরোপুরি বের হতে পারে না, তখন সে যা করছে তার জন্য রিলিজিয়াস ডিসপেয়ার, রিমোর্স তার মধ্যে চলে আসে। সে তখন গডের মতন করে, মানে তার নিজের মতন করে গডকে ব্যবহার করে। আমি খোদার সাথে কথা বলছি, চারিদিকে শুধু মজাই মজা, আনন্দই চলবে, আনন্দই চলবে, মজাই মজা, সেটা দেখায়, কিন্তু ভেতরে তার অন্য কিছু চলতে থাকে। সে গডের সাহায্য সহযোগিতার বিষয়টা অনেক বাড়িয়ে বাড়িয়ে বলে, অনেক বাড়িয়ে বাড়িয়ে বলে আমার সাথে খোদার সম্পর্ক আছে, আল্লাহ আমাকে সব পথ দেখায়, আমার কোনো চিন্তা নাই। এটা হলো তার সোয়াব, কিন্তু ভিতরে ভিতরে সে কিন্তু ভেঙে পড়েছে, কিন্তু তার সোয়াবটা হচ্ছে এরকম। তো এখানে গড কনসেপ্টটা সে নিয়েছে কেননা আমাকে তো বাড়াতে হবে সিচুয়েশন থেকে, হ্যাঁ আমাকে এইখান থেকে বের হতে হবে, একটা গেট, একটা দরজা, যেখান থেকে এই দরজা দিয়ে বাড়ালে আমি পরিত্রাণ পাবো, দ্য ওয়ে অফ স্যালভেশন, পরিত্রাণের দরজা। ঠিক আছে, ও আল্লাহ তুমি কোথায়? আল্লাহ তুমি দেখছো না আমাকে? এই কথাগুলো কি? গডের সাথে কমিউনিকেট করছে। আমাদের রুব্রিক্স আছে ডেলুশন গড, আমি এই রুব্রিক্স গুলো নিয়ে আলোচনা করব। আমি আজকে একটু অল্প অল্প করে বলে যাচ্ছি। আমি খুব ভয়ে ভয়ে আছি কখন কারেন্ট চলে যাবে। আমি বাসার সব লাইট টাইট ফ্রিজ ট্রিজ সব বন্ধ করে দিয়েছি, এই ক্লাসের জন্য ফ্যানও চালাচ্ছি না। তো রুব্রিক্স হচ্ছে ডেলুশন গড, কমিউনিকেশন উইথ গড, হি ইজ ইন। তার ওয়ে আউটটা কি? ডেলুশন গড মেসেঞ্জার ফ্রম এ গড, হি ইজ। ডেলুশন গড মেসেঞ্জার ফ্রম এ গড, হি ইজ। ঠিক আছে, তারপরে ডেলুশন হেভেন ইজ ইন দ্য টক উইথ দ্য গড। আমরা তো এই রুব্রিক্সটা ব্যাখ্যা করেছিলাম মনে হয়, পার্থক্য কিছু একটা করতে যাই লাইকোডিয়াম না কোন সময় মনে পড়ছে না, আমি আবার করবো, অসুবিধা নাই। তাহলে ডেলুশন এগুলো তো আমরা প্র্যাকটিক্যালি নেব, কিভাবে ব্যবহার করবো, এগুলো তো কিতাবই পড়ানো হচ্ছে তাই না? রুগী এসে কি বলবে? রুগী এসে তো কথা বলবে না যে আমি গডের মেসেঞ্জার, আমাদেরকে সেখানে বুঝতে হবে। তো যাক, এভাবে সে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বের হতে পারে না। তখন তার মনের মধ্যে কাজ করে
আমার কি পরিত্রাণ হবে না? ডাউটফুল স্যালাভেশন অফ, পরিত্রাণ কি পাবো না? ডাউটফুল স্যালাভেশন অফ, অ্যাংজাইটি স্যালাভেশন অ্যাবাউট, ডিসপেয়ার, রিলিজিয়াস ডিসপেয়ার অফ স্যালাভেশন, এই বিষয়গুলো তার মধ্যে তৈরি হয়। তখন কি করে? হ্যাঁ, তখন আমার এক ইয়ে আছে, বন্ধু আছে, খুব মারদাঙ্গা, ওর ব্যবসা করতো, দলিল লেখক সমিতির সভাপতি ছিল তার বাবা। তো ওই ধরা খাওয়ার পরে তার চেম্বারে বিভিন্ন জায়গার ছবি, বিভিন্ন ধর্মীয় ছবি, বড় বড়, বিশেষ করে ওই যে একটা সাহেব আছে না, আমরা ভণ্ডবীর বলি, নামটা ভুলে গেলাম, ওর ছবি বিশাল করে টাঙ্গায় রেখেছে। কোথায় কোথায় ভ্রমণ করতে গেছে, আজমির শরীফ, অমুক জায়গা, মক্কা, মদিনা, চারিধারে ছবি সাজায় রেখেছে। ব্যবসা ডাউনের দিকে, তার টার্গেটটা কি? তার টার্গেট ধর্মওয়ালা, ধর্মভীরুরা আমার কাছে আসুক, পীরের মুরিদ গুলো আমার কাছে আসুক। ঠিক আছে, দাড়ি রেখে দিয়েছে, জুব্বা পড়ছে, সুরমা পড়ছে। এগুলা কি? এগুলা হচ্ছে রিলিজিয়াসনেস শো করছে, রিলিজিয়াস মিনিয়া, এগুলো সহযোগিতা সে নিচ্ছে। এগুলো সব ঢং। প্রচুর দেখবেন বড় বড় জায়গার ছবি, মোনাজাত করতে গেছে, এখানে গেছে, ওখানে গেছে। আরো ধরনের আছে, বড় বড় নেতার সাথে ছবি, প্রধানমন্ত্রীর সাথে ছবি, পদকের সাথে ছবি, ওটাও কিন্তু এক ধরনের রিলিজিয়াসনেস। ক্ষমতাসীন দলের প্রতীক, জাতির পিতার ছবি, অমুকের ছবি, সব দিয়ে রেখেছে, যেটা ওখানে রাখার দরকার নাই সেটাও করে রেখেছে। এগুলো হলো রিলিজিয়াস সোয়াব। রিলিজিয়াস মানে, আমি কি বলছি, রিলিজিয়াস পথ দেখায়, এটাও রাজনীতিতে তো পথ দেখাচ্ছে তাকে, ওটাও তার বিজনেস। এবং তার এই অ্যাটিটিউড গুলো মেনিয়া লেভেলে চলে গেছে, রিলিজিয়াস মেনিয়া। ঠিক আছে, এগুলো সহযোগিতা নিয়ে সে তখন ওখান থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখছি।